প্রিয় ছাত্রছাত্রী, ফ্রেন্ডশিপ এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত ভৌতবিজ্ঞান বিষয়ের 4 নম্বর অধ্যায়ে তাপের ঘটনাসমূহ সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তাপের ঘটনাসমূহ সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো তাপের ঘটনাসমূহ আলোচনা করার পূর্বে আজকের আমার আলোচ্য বিষয় প্রথমে আছে কি কঠিনের প্রসারণ। তো আমরা গ্যাসের আচরণ যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়। তো আজকে আমরা কেবলমাত্র কঠিন পদার্থের প্রসারণ সম্পর্কে আজকে আমরা জানবো। তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের কি কি প্রসারণ হয়, দৈর্ঘ্য প্রসারণ হয়, ক্ষেত্র প্রসারণ হয়, আয়তন প্রসারণ হয়। তো আজকে কেবলমাত্র আমরা কঠিন পদার্থের প্রসারণ সম্পর্কে জানবো, বা আমরা বলতে পারি কি বলতে পারি এক্সপানশন অফ সলিড, অর্থাৎ কঠিনের আমরা প্রসারণ সম্পর্কে আজকে আমরা জানবো। তো কঠিন পদার্থের প্রসারণটা কি জানবো, এদের প্রকারভেদ, কত রকমের কঠিন পদার্থের প্রসারণ হয়, আর কি জানবো ক্ষেত্র দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি এবং তার একক কি, তারপর কি পড়বো গাণিতিক প্রকাশ, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি এবং এর একক কি, আয়তন প্রসারণ গুণাঙ্ক কি এবং এর একক কি। তো প্রথমে আছে দেখো যে কঠিনের প্রসারণ। আমরা প্রথমে বললাম যে পদার্থের 3টি অবস্থা। কি কি? পদার্থের 3টি অবস্থা। 1 নম্বর কি বললাম, কঠিন অবস্থা। 2 নম্বর কি বললাম, তরল অবস্থা। 3 নম্বর কি, গ্যাসীয় অবস্থা। এটা আমরা আগেই পড়েছি গ্যাসের চ্যাপ্টারে যে পদার্থের 3টি অবস্থা, কঠিন অবস্থা, তরল অবস্থা আর হচ্ছে তোমার গ্যাসীয় অবস্থা, সলিড স্টেট, লিকুইড স্টেট আর হচ্ছে গ্যাসিয়াস স্টেট। তো আজকে আমরা কঠিন অবস্থা বা কঠিন অবস্থায় পদার্থের তাপ প্রয়োগের ফলে কিভাবে প্রসারণ হয় বা কিভাবে ওর দৈর্ঘ্য কিভাবে বৃদ্ধি পায়, ওর ক্ষেত্রফল কিভাবে বৃদ্ধি পায়, আয়তন কিভাবে বৃদ্ধি পায় সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো কঠিনের প্রসারণ, তো আজকে আমাদের টপিক হচ্ছে কি কঠিন অবস্থা বা কঠিন দণ্ডের প্রসারণ সম্পর্কে আজকে আমার আলোচনার বিষয়। তো কঠিনের প্রসারণ বা এক্সপানশন অফ সলিড। তো কঠিনের ক্ষেত্রে 3 ধরনের প্রসারণ হয়। 1 নম্বর হচ্ছে তোমার কি দৈর্ঘ্য প্রসারণ বা কঠিনের প্রসারণের প্রকারভেদ। কঠিনের প্রসারণের প্রকারভেদ। তাহলে কঠিনের ক্ষেত্রে 3 ধরনের প্রসারণ হয়। কি কি? একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, 2 নম্বর হচ্ছে কি ক্ষেত্র প্রসারণ, 3 নম্বর হচ্ছে তোমার কি আয়তন প্রসারণ। তো 3 ধরনের প্রসারণ হয় কঠিনের ক্ষেত্রে। কি বললাম, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ আর হচ্ছে তোমার আয়তন প্রসারণ। তো কঠিন পদার্থের ক্ষেত্রে যদি তাপ প্রয়োগ করা হয়, তাপ প্রয়োগের ফলে এই 3টি বিষয়, দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন, এই 3টি রাশির কি হয় প্রসারণ ঘটে। আমরা প্রথমেই দেখবো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কি এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিভাবে প্রকাশ করা হয়, ওর একক কি, এগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। তার আগে বলে নেই, আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে অনেক সময় দেখবে কোনো মেডিসিনের কোনো বোতল বা কোনো গাড়ির চাকায় কোনো লোহার কোনো বেড়ি পড়ানো, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা তাপ প্রয়োগের ফলে কঠিনের প্রসারণকে আমরা কাজে লাগিয়েছি। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, আগেকার দিনে গরু গাড়ির যে চাকা, সেই চাকার মধ্যে লোহার বেড়ি পড়ার সময় কি করা হতো, বেড়িটা চাকার যে পরিধি তার তুলনায় ওই লোহার বেড়িটা কি করা হতো, ছোট নেওয়া হতো। ওর তুলনায় এই পরিধিটার পরিমাণটা কিছুটা ছোট নেওয়া হতো। তারপর কি করা হতো, তাপ প্রয়োগ করে ওর পরিধিটাকে বাড়ানো হতো। তারপরে তোমার কি করা হতো, কাঠের চাকার মধ্যে লাগানো হতো এবং সেটাকে ঠান্ডা করা হতো। ঠান্ডা করার ফলে কাঠের ওপর ওটা এঁটে একবারে লেগে যেত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার কি কঠিন পদার্থের প্রসারণকে কাজে লাগানো হয়েছে। ঠিক একইভাবে অনেক সময় হয়তো কোনো বোতলে হয়তো ছিপি খোলা যাচ্ছে না, কিন্তু সেই ছিপিটা বিভিন্ন ধাতুর তৈরি হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, কপার হতে পারে, লোহা হতে পারে, যাই হোক। তো বিভিন্ন ধাতুর কি করা হতো, সেই ধাতব ছিপিটার মুখটাকে যদি গরম জলে যদি ডোবানো হয় এবং সেই ক্ষেত্রে দেখা যায় ওই ধাতব ছিপিটার কিছুটা প্রসারণ ঘটে তাপ প্রয়োগের ফলে, তার ফলে কিন্তু ছিপিটা সহজেই কিন্তু খোলা সম্ভব হয়। তাহলে এগুলো হচ্ছে তোমার বাস্তব বা দৈনন্দিন অভিজ্ঞতা, এগুলো আমরা দেখতে পাই বা বাস্তব জীবনে এগুলো আমরা দেখতে পাই। তাহলে এগুলো হচ্ছে তোমার কি কঠিন পদার্থের উপর তাপ প্রয়োগের ফলে প্রসারণ দেখতে পাই। তাহলে প্রথমে কি বললাম যে প্রসারণের প্রকারভেদ কত রকম বললাম, 3 রকম হয়। একটা হচ্ছে কি বললাম দৈর্ঘ্য প্রসারণ, একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, একটা হচ্ছে তোমার কি আয়তন প্রসারণ। তো যাই হোক,
তো আমরা প্রথমে পড়বো কি দৈর্ঘ্য প্রসারণ। প্রথম টপিক হচ্ছে তোমার কি দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লিখলাম। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, আলফা। সাপোজ একটা আমরা মনে করো দণ্ড নিয়েছি, এই একটা দণ্ড নিয়েছি সলিড অর্থাৎ কঠিনের একটা দণ্ড নিয়েছি, এর লেন্থ হচ্ছে কত L1, এর টেম্পারেচার কত ছিল বা এর উষ্ণতা ছিল T1 ডিগ্রি সেলসিয়াস, এবং একে আমরা কি করেছি তাপ দিয়েছি। তাপ দেওয়ার কারণে এর দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি পেল, তখন সেই দৈর্ঘ্যটা দেখালো কতটা L2, এবং এখানে টেম্পারেচারটা হচ্ছে T2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখানে আমরা বলতে পারি T2 ডিগ্রি সেলসিয়াস গ্রেটার দ্যান হচ্ছে T1 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ T2 ডিগ্রি সেলসিয়াসের মানটা বেশি। তাহলে এই ক্ষেত্রে একটা কঠিন আমরা কি নিয়েছি, ধাতব একটা দণ্ড নিয়েছি, এবং সেখানে কি করছি তাপ প্রয়োগ করছি। তাপ প্রয়োগ করার ফলে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওর দৈর্ঘ্য দেখাচ্ছে কতটা L1, T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওর দৈর্ঘ্য দেখাচ্ছে কতটা L2। এখন আমরা যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা অক্ষর দিয়ে কি করা হয় সূচিত করা হয় বা প্রকাশ করা হয়, তাহলে আমরা যদি বলি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, তাহলে আমরা কি বলবো, তাহলে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে, কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য ওর কঠিন পদার্থটির দৈর্ঘ্যের যে প্রসারণ হয় সেটাকেই বলা হয় কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আলফা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। আরেকবার বলছি ভালোভাবে শুনবে। তাহলে কি বললাম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, তাহলে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য ওর যে দৈর্ঘ্য প্রসারণ হয়, ওর দৈর্ঘ্যের যে প্রসারণ হয় সেটাকেই বলা হয় কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটাকে আলফা অক্ষর দিয়ে সূচিত করা হয়। তাহলে আমরা ধরি যে মনে করি বা ধরি T1 ডিগ্রি সেলসিয়াস ও T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা তাপমাত্রায় যাই বলবে উষ্ণতায় ধাতব দণ্ডের দৈর্ঘ্য যথাক্রমে কি বলতে পারি L1 ও কি বলতে পারি L2। এটা আমরা ধরে নিলাম যে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কঠিন ধাতব দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে L1, T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ধাতব দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে L2। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য প্রসারণ বা দৈর্ঘ্য বৃদ্ধি বলতে পারি, প্রসারণ ব্র্যাকেটে আমরা বললাম বৃদ্ধি। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হয়েছে আমরা কিভাবে পাবো, তাহলে অন্তিম দৈর্ঘ্য থেকে প্রাথমিক দৈর্ঘ্য আমরা যদি মাইনাস করি, তাহলে যেটা বৃদ্ধি পেয়েছে কতটা এখান থেকে এটা, তাহলে আমরা বলতে পারি দেখো দৈর্ঘ্য বৃদ্ধি সমান বলতে পারি L2 মাইনাস L1। এত একক আমরা যদি সেন্টিমিটারে মাপি তাহলে সেন্টিমিটার বলবো, যদি মিটারে মাপি তাহলে মিটার বলবো, যাই হোক। তাহলে আমরা বলতে পারি দেখো যে উষ্ণতা বৃদ্ধি বা তাপমাত্রা বৃদ্ধি, তাহলে উষ্ণতা বৃদ্ধি আমরা কি বলবো T2 মাইনাস T1 ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতা বৃদ্ধি কি বলবো T2 মাইনাস T1 ডিগ্রি সেলসিয়াস। এবং উষ্ণতা বৃদ্ধিকে আমরা T দিয়ে প্রকাশ করতে পারি, উষ্ণতা বৃদ্ধি T সমান T2 মাইনাস T1। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে এখনই বললাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি বললাম, যে প্রতি একক দৈর্ঘ্যে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য ওর যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় বা প্রাথমিক দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় সেটাকে বলা হয় কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা বলতে পারি দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা কি দিয়ে সূচিত করা হয় আলফা অক্ষর দিয়ে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমানে আমরা বলতে পারি দেখো দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই কি হবে প্রাথমিক দৈর্ঘ্য ইনটু কি হবে উষ্ণতা বা তাপমাত্রা বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধি লিখলাম। এটাকে আমরা যদি মানগুলো বসাই দেখো দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হয়েছে L2 মাইনাস L1। এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দিয়ে প্রকাশ করা হয়, তাহলে আলফা সমান আমরা বলতে পারি L2 মাইনাস L1। প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল L1 ইনটু টেম্পারেচার বৃদ্ধি কতটা হয়েছে বা উষ্ণতা বৃদ্ধি হয়েছে T2 মাইনাস T1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটাকে বলতে পারি দেখো আলফা ইজ ইকুয়াল টু তাহলে কি হলো L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইনটু T2 মাইনাস T1। তাহলে এখান থেকে আমরা দেখো লিখতে পারি কোনো যদি গুণ করি তাহলে L2 মাইনাস L1 এখানে আলফার নিচে কিছু না মানে কি আছে 1 আছে, সমানই বলতে পারি দেখো আলফা L1
T2 মাইনাস T1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো L2 ইজ ইকাল টু, এখানে আমরা L1টাকে মাইনাস L1টাকে যদি ডান দিকে নিয়ে যাই, ডান পক্ষে নিয়ে যাই, তাহলে এখানে L1 এখান থেকে কমন হবে, কারণ এখানে L1 আছে, এখানে L1 আছে। তাহলে L1 সমান আমরা কি বলতে পারি দেখো L1, হ্যাঁ L1 এখানে আমরা যদি কমন নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে দেখো 1 প্লাস আলফা T2 মাইনাস T1। তাহলে এটা হয়ে গেল কি অন্তিম দৈর্ঘ্যের সঙ্গে প্রাথমিক দৈর্ঘ্য, অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্যের যে প্রসারণের যে সম্পর্ক সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে L2 সমান কি লিখতে পারি L1 1 প্লাস আলফা T2 মাইনাস T1। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ওর কি গাণিতিক প্রকাশ, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গাণিতিক প্রকাশ কি, তখন তুমি এটা দেখাবে। এখান থেকে একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো আমরা আসবো কি এর একক সম্পর্কে জানবো, বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ইউনিটটা কি। তাহলে একক দেখো, একক বা ইউনিট। তাহলে দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আলফার একক আমরা যদি দেখো সিজিএস পদ্ধতিতে বলতে পারি। দেখো সিজিএস পদ্ধতিতে কি হবে বলতো, তাহলে কার একক জানতে হবে L2 মাইনাস L1 মানে দৈর্ঘ্য বৃদ্ধির একক সিজিএস এ কি হবে বলতো সেন্টিমিটার। প্রাথমিক দৈর্ঘ্য মানে এখানে এর এককটা কি হবে সেন্টিমিটার, ইনটু T2 মাইনাস T1 মানে এখানে উষ্ণতার একক কি হবে ডিগ্রি সেলসিয়াস, কি হবে একক ডিগ্রি সেলসিয়াস। দেখো সেন্টিমিটার কি হলো কাটলো, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি ডিগ্রি সেলসিয়াসের পাওয়ারে -1, ডিগ্রি সেলসিয়াসের পাওয়ারে -1, বা এটাকে বলা হয় পার ডিগ্রি সেলসিয়াস। কি বলা হয় পার ডিগ্রি সেলসিয়াস। আমরা যখন উচ্চারণ করবো তখন কি বলবো পার ডিগ্রি সেলসিয়াস, আমরা যখন লিখবো তখন কি লিখবো ডিগ্রি সেলসিয়াসের পাওয়ারে -1। ঠিক একই ভাবে দেখো এসআই বা এমকেএস যেটাকে বলি, এমকেএস এ কি হবে মিটার বাই মিটার, এখানে কি হবে পার কেলভিন। তার মানে এক কথায় আমরা বলতে পারি কে এর পাওয়ারে কত হবে -1, কে এর পাওয়ারে -1, বা এটাকে আমরা বলতে পারি কি বলতে পারি পার কেলভিন। আমরা জানি উষ্ণতার এসআই একক হচ্ছে কি, উষ্ণতার এসআই একক হচ্ছে কি কেলভিন। তাহলে আমরা কি পড়লাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের গাণিতিক প্রকাশ কি আছে, এর একক কি আছে, এই সম্পর্কে আমরা দেখলাম। এরপরে আমরা দেখো দ্বিতীয় টপিক এরপরে আমরা চলে আসবো দেখো ক্ষেত্র প্রসারণ জিনিসটা কি। এবার আমরা প্রথমে আমরা নিয়েছিলাম দেখো একটা আয়তাকার কি নিয়েছিলাম, একটা দণ্ড নিয়েছিলাম। এবার আমরা আয়তাকার একটা আমরা কি নিব, সরি প্রথমে আমরা কি নিয়েছিলাম একটা দণ্ড নিয়েছিলাম, ধাতব একটা দণ্ড নিয়েছিলাম, যার দৈর্ঘ্য ছিল কত L1 T1 ডিগ্রি উষ্ণতায়, L2 হলো T2 ডিগ্রি উষ্ণতায়। দৈর্ঘ্য প্রসারণ কতটা হলো L2 মাইনাস L1, উষ্ণতা বৃদ্ধি কতটা হলো T2 মাইনাস T1। আমরা এর সংজ্ঞা থেকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এটা আমরা কোথা থেকে পেলাম সংজ্ঞা থেকে পাই, লিখতে পারি যে সংজ্ঞা থেকে পাই কি লিখতে পারি বলতো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য ইনটু উষ্ণতা বৃদ্ধি। তাহলে এই ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হয়েছে L2 মাইনাস L1, প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল ডিভাইডেড বাই কি হবে L1 ইনটু উষ্ণতা বৃদ্ধি কতটা হবে T2 মাইনাস T1। তাহলে এরপর আমরা দেখবো এর একক সম্পর্কে আমরা দেখলাম সিজিএস এ কি হলো পার ডিগ্রি সেলসিয়াস, এসআই কি হয়ে গেল পার কেলভিন। এরপরে আমরা দেখবো যে এবং এর গাণিতিক প্রকাশ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের গাণিতিক প্রকাশ আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এরপরে আমরা দেখবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে দেখবো। তো ক্ষেত্র প্রসারণ নির্ণয় করতে গেলে আমাকে কি নিতে হবে একটা আয়তাকার প্লেট নিতে হবে বা ধাতব একটা পাত নিতে হবে এবং সেখান থেকে আমরা বের করতে হবে। তো ঠিক আছে, এটা তোমরা নোট করে নাও। এরপরে দেখো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এটাকে বিটা অক্ষর দিয়ে সূচিত করা হয়। যেমন আমরা কি করলাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা অক্ষর দিয়ে সূচিত করা হয়, সেরকম ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। আমরা দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্রে কি নিয়েছিলাম একটা দণ্ড নিয়েছিলাম, ধাতব একটা দণ্ড নিয়েছিলাম। এই ক্ষেত্রে আমরা কি নিব একটা প্লেট নিব বা একটা আয়তাকার একটা আমরা প্লেট নিব। একটা প্লেট নিলাম, এর ক্ষেত্রফল হচ্ছে S1, এর ক্ষেত্রফলটা ভিতরে যে জায়গাটা আছে, হ্যাঁ এটা আমরা ধরলাম S1 হচ্ছে কত ডিগ্রি উষ্ণতায় T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এবং এর উষ্ণতা বৃদ্ধি করার ফলে ওর ক্ষেত্রফল বৃদ্ধি পেল। এর ক্ষেত্রফল বৃদ্ধি পেল, সেই ক্ষেত্রফলটাকে আমরা কত ধরলাম S2 ধরলাম। কত ধরলাম তাহলে এই যে এখান থেকে এই জায়গাটা, এটা আমরা দেখলাম এটা S2 ক্ষেত্রফল হয়ে গেল S2, টেম্পারেচার কত T2 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখানে আমরা একটা আয়তাকার প্লেট নিয়েছি, তাপ প্রয়োগ করেছি, তাপ প্রয়োগের ফলে ওর ক্ষেত্রফল কি হয়েছে বৃদ্ধি হয়েছে, সেটাকে আমরা কি বলছি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলছি, যেটাকে বিটা অক্ষর দিয়ে কি করা হয় সূচিত করা হয়। এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কর গাণিতিক রূপ কি হবে, এর একক কি হবে সেই সম্পর্কে আমরা দেখব। তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আমরা বলতে পারি কোনো আয়তাকার বা
ধাতব পাতের কোন আয়তাকার ধাতব পাতের প্রতি একক ক্ষেত্রফলে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য ওই ধাতব পাতের যে দৈর্ঘ্য প্রসারণ হয় সেটাকেই বলা হয় কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এটাকে বিটা অক্ষর দিয়ে সূচিত করা হয়। তাহলে আমরা প্রথমেই লিখবো যে মনে করি T1 ডিগ্রি সেলসিয়াস ও T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তাকার ধাতব পাতের ক্ষেত্রফল যথাক্রমে কি বলতে পারি S1 ও S2। মানে S দিয়ে প্রকাশ করা হচ্ছে সারফেস মানে কি বোঝায় পৃষ্ঠতলকে বোঝায়, মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে বোঝায়, তাই এটা পৃষ্ঠতল। তাহলে আমরা T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্ষেত্রফল কত পেয়েছিলাম S1, T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্ষেত্রফল কি পেলাম S2। তার মানে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটা, এই যে এই জায়গাটা মার্কিং করা আছে, এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল বৃদ্ধি, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে আমরা বলতে পারি দেখো ক্ষেত্রফল বৃদ্ধি বা ক্ষেত্র প্রসারণ এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি S দিয়ে। ক্ষেত্র প্রসারণ ডেল S ও বলতে পারি। তাহলে ডেল S ইকুয়াল টু কি বলতে পারি বলো S2 মাইনাস S1, মানে ক্ষেত্রফল এটা হয়ে গেল কি বৃদ্ধি, ক্ষেত্র প্রসারণ। তাহলে উষ্ণতা বৃদ্ধি বা তাপমাত্রা বৃদ্ধি ডেল টি সমান কি বলতে পারি বলো তো, তাহলে T2 মাইনাস T1। তাহলে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা পড়লাম। কি বললাম যে কোনো কঠিন ধাতব পাতের প্রতি একক ক্ষেত্রফলে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য ওর যে ক্ষেত্র প্রসারণ হয় সেটাকেই বলা হয় কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এটা কি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, বিটা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি দেখো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এটা কি লিখবো বিটা ইজিক্যাল টু কি বলবো ক্ষেত্রফল বৃদ্ধি বা ক্ষেত্র প্রসারণ ডিভাইডেড বাই কি বলবো প্রাথমিক ক্ষেত্রফল কার আয়তাকার ধাতব প্লেটের কিন্তু কত হবে উষ্ণতা বৃদ্ধি। আমরা ভ্যালু গুলো বসাবো। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি দেখো বিটা ইজিক্যাল টু কি লিখতে পারি, দেখো বিটা ইজিক্যাল টু ক্ষেত্র প্রসারণ কতটা হয়েছে S2 মাইনাস S1। তাহলে S2 মাইনাস S1 প্রাথমিক ক্ষেত্রফল কত T1 ডিগ্রি উষ্ণতা যেটা, মানে S1 ইন্টু উষ্ণতা বৃদ্ধি কতটা হবে T2 মাইনাস T1। এখান থেকে জাস্ট একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো S2 মাইনাস S1। তাহলে এটা হয়ে গেল কি কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক প্রকাশ। তাহলে এখান থেকে আমি আরো একটু আগে দিতে পারি, দেখো S2 মাইনাস S1 সমান লিখতে পারি বিটা S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এখান থেকে আমরা দেখো লিখতে পারি S2 ইজিক্যাল টু S1, এখানে আমরা যদি কমন নিই তাহলে দেখো S1টা এখানে মাইনাস ছিল, ওইদিকে নিয়ে গেলে কি হবে প্লাস হবে। তাহলে S1 কমন নিলাম, তাহলে পড়ে থাকবে দেখো 1 প্লাস বিটা T2 মাইনাস T1। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কি কোন কঠিন আয়তাকার ধাতব প্লেটের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ। এবার আমরা কি দেখবো, এর একক দেখবো। কি দেখবো, একক বা ইউনিট। কার একক বা ইউনিট, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের আমরা একক দেখবো। তাহলে একক জানতে হলে কার একক জানতে হবে, ক্ষেত্র প্রসারণ বা ক্ষেত্রফল যেটা বৃদ্ধি পেয়েছে তার একক জানতে হবে, প্রাথমিক ক্ষেত্রফলের, আর কি দেখবো উষ্ণতা। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যদি সিজিএস এ লিখি, সিজিএস পদ্ধতি কি হবে বলতো, ক্ষেত্রফলের একক কি হবে বর্গ সেমি ডিভাইডেড বাই প্রাথমিক ক্ষেত্রফলের একক কি হবে বর্গ সেমি ইনটু উষ্ণতার একক কি হবে ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো বর্গ সেমি বা সেমি পাওয়ার স্কয়ার কি হবে কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা এখানে বলতে পারি দেখো পার ডিগ্রি সেলসিয়াস। এসআই বা এমপিএস কি হবে বলতো, তাহলে মিটার স্কয়ার, নিচে কি হবে মিটার স্কয়ার ইনটু কি হবে কেলভিন। তাহলে মিটার স্কয়ার কেটে যাবে, এখানে কেলভিনের পাওয়ারে কি হবে -1। মানে আমরা বলতে পারি এসআই পদ্ধতিতে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক হবে পার কেলভিন, সিজিএস এ কি হবে পার ডিগ্রি সেলসিয়াস। তো যাই হোক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা আলফা দেখেছিলাম। ধরো আলফার মান আমি তো বলে দিলাম 1.2 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। একটা লোহা একটা দণ্ড দিয়েছে যা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলেছে মনে করো 1.2 × 10⁻⁻, কি বলেছে 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বুঝলো। তাহলে এই ক্ষেত্রে কি বলবা,
যে লোহার দণ্ডটির প্রতি একক দৈর্ঘ্য বৃদ্ধিতে, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে ওর যে প্রাথমিক দৈর্ঘ্য থাকবে, সেই প্রাথমিক দৈর্ঘ্যের 1.2 ইন্টু 10⁻⁻6 কি হবে, দৈর্ঘ্য কি হবে, বৃদ্ধি পাবে। আরো একবার বলছি ভালোভাবে দেখো, তাহলে আমরা কি বলতে পারি, আলফা ইজ ইকুয়াল টু 1.2 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? তাহলে কি বললাম, যে লোহার দণ্ডটির প্রতি একক দৈর্ঘ্যের প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য ওর প্রাথমিক দৈর্ঘ্যের এত গুণ বা প্রাথমিক দৈর্ঘ্যের এত অংশ কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি এবং ওর গাণিতিক প্রকাশ কি, ওর সংজ্ঞা কি আমরা পড়লাম এবং ওর একক সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা পড়বো কি, আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে। কার? কঠিনের। আমরা কঠিন পদার্থের প্রসারণ সম্পর্কে আমরা আলোচনা করছি। এরপরে দেখো, এটা নোট করে নাও, ঠিক আছে। আয়তন ইংরেজিতে কি বলা হয়, ভলিউম। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক এটাকে গামা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। কি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়? গামা। আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দ্বিমাত্রিক, আয়তন হচ্ছে ত্রিমাত্রিক। তার মানে এর কি থাকবে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমার ধাতব দণ্ড নিলেও হবে না, ধাতব পাত নিলে হবে না। এই ক্ষেত্রে আমরা কি নিতে হবে, একটা ঘনক আমরা যদি কল্পনা করি, ঘনক, লুডুর ছক্কা ঘনক, ঠিক আছে। আমরা যদি কল্পনা করি, একটা ঘনক, একটা ধাতব ঘনক নিয়ে তার তাপমাত্রা যদি কি করা হয়, বাড়ানো হয়, তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয়, তাহলে ওর আয়তন কি হবে, প্রসারিত হবে। এটা আমরা ধরে নিলাম যে ঘনকের T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঘনকের আয়তন ছিল কত, V1। T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঘনকের আয়তন ছিল V1। এখন টেম্পারেচার কি করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, টেম্পারেচার বৃদ্ধি করা হয়েছে, তার ফলে ঘনকের আয়তন কি হয়েছে, প্রসারিত হয়েছে। এটা আমরা ধরে নিলাম T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন দেখাচ্ছে কতটা, V2। তাহলে এই ক্ষেত্রে আমরা কি নিয়েছি, একটা ধাতব একটা ঘনক নিয়েছি এবং সেই ঘনকে কি করছি, তাপ দিয়েছি। তাপ দেওয়ার কারণে কি হয়েছে, ঘনকের আয়তন কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। T1 ডিগ্রি উষ্ণতার আয়তন কত ছিল, V1, এবং T2 ডিগ্রি উষ্ণতার আয়তন কত হয়েছে, V2। তাহলে আমরা প্রথমে ধরে নিব যে মনে করি T1 ডিগ্রি সেলসিয়াস ও T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ধাতব ঘনকের আয়তন কি বলতে পারি, V1 ও V2। তার মানে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ছিল কত, V1, এবং T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হচ্ছে কত, V2। তাহলে আয়তন বৃদ্ধি বা আয়তন প্রসারণ, বা প্রসারণও বলতে পারি, আয়তন প্রসারণ সমান কি বলতে পারি, দেখো V2 মাইনাস V1। অবশ্যই অন্তিম আয়তনটা বেশি হবে, কিসের তুলনায়, প্রাথমিক আয়তনের তুলনায়। যেহেতু এখানে কি করা হয়েছে, হিট দেওয়া হয়েছে, কাকে, প্রথম ঘনকটাকে। হিট দেওয়ার কারণে দ্বিতীয় ঘনকের কি হয়েছে, আয়তন বৃদ্ধি পেয়েছে। আয়তন কতটা বৃদ্ধি পেয়েছে, V2 মাইনাস V1। এবার আমরা লিখব কি, উষ্ণতা বৃদ্ধি। তাহলে কি বলবো, একই কথা বারবার। তাহলে কি বলবো এখানে, T2 মাইনাস T1। তাহলে আমাকে যদি বলে যে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞাটা কি, তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা বলতে পারি কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য বা 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধির জন্য ওর যে আয়তন প্রসারণ হয় সেটাকেই বলা হয় কি, কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এটা কি অক্ষর দিয়ে প্রকাশ করা হয় বললাম, এটাকে গামা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি, দেখো আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে পাই, আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে পাই, আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে পাই। কি লিখতে পারি, কি অক্ষর দিয়ে প্রকাশ করা হয় বললাম, গামা দিয়ে। তাহলে গামা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি, দেখো আয়তন প্রসারণ কতটা হয়েছে, V2 মাইনাস V1 প্রতি একক আয়তনে। তাহলে এটা কি দিয়ে ভাগ করতে হবে, V1 দিয়ে ভাগ করতে হবে। প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য, তার মানে T2 মাইনাস T1 মানে উষ্ণতা বৃদ্ধি দিয়ে কি করতে হবে, এটাকে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো এটা হয়ে গেল কি, কোন কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের গাণিতিক প্রকাশ। তাহলে এখান থেকে আমরা এটা দেখো বলতে পারি, কি বলতে পারি, দেখো V2 মাইনাস V1 সমান
গামা V1 T2 মাইনাস T1। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি, দেখো V2 ইজ ইকাল টু V1 যদি আমরা কমন নিই তাহলে 1 প্লাস গামা T2 মাইনাস T1। এটা হয়ে গেল তোমার কি কোনো কঠিন পদার্থের আয়তন প্রসারণের যে গুণাঙ্ক তার গাণিতিক প্রকাশ। এবার আমরা চলে আসি একক বা ইউনিট। কার একক? আয়তন প্রসারণ গুণাঙ্কের একক। আয়তন প্রসারণ গুণাঙ্কের একক জানতে হলে কি কি জানতে হবে? V2 মাইনাস V1 এর একক ডিভাইডেড বাই V1 এর একক আর টেম্পারেচার একক। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখবো, দেখো সিজিএস সিস্টেমে এর একক কি হবে বলতো? আমরা জানি আয়তনের একক কি হয়, ঘন সেমি হয় সিজিএস এ, বা আয়তনের একক ঘন সেমি হয়। V1 এর একক এখানে কি হবে? ঘন সেমি হবে, ইনটু উষ্ণতার একক কি হবে? ডিগ্রি সেলসিয়াস। ঘন সেমি সেমি পাওয়ারে 3, ওটা কি বলা হয়? ঘন সেমি বলা হয়। তাহলে এখান থেকে আমরা কি যাবো? পার ডিগ্রি সেলসিয়াস এসআই বা এমকেএস পদ্ধতিতে কি পাবো? দেখো ঘন মিটারের পাওয়ারে 3, এখানে নিচে কি হবে? মিটারের পাওয়ারে 3 ইনটু ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে দেখো মিটার কিউব কি হবে? কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, সরি ডিগ্রি সেলসিয়াস হবে না, এসআই উষ্ণতার একক কি? কেলভিন। এটাকে আমরা কি বলতে পারি? কেলভিনের পাওয়ারে -1, বা এটাকে বলা হয় পার কেলভিন, এটাকে বলা হয় কি? পার ডিগ্রি সেলসিয়াস। এখানে একটা বিষয় দেখো, যে কঠিনের আমরা তিনটি প্রসারণ গুণাঙ্ক দেখলাম। কি কি? দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। এদের প্রত্যেকেরই একক কিন্তু কার উপর নির্ভর করছে? উষ্ণতার এককের উপর নির্ভর করছে। কার এককের উপর নির্ভর করছে? উষ্ণতার একক। সেই কারণে প্রত্যেকের ক্ষেত্রে সিজিএস এ দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ প্রত্যেকের ক্ষেত্রে সিজিএস এ কি হবে? পার ডিগ্রি সেলসিয়াস, এসআই কি হবে? পার কেলভিন। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে ইউনিট গুলো কেবলমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করবে। তোমাকে এটা জিজ্ঞেস করতে পারে যে কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে 1 নম্বর কার উপর নির্ভর করবে? উষ্ণতার উপর নির্ভর করবে, ওর প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করবে, আর দৈর্ঘ্যের যে প্রসারণ হয়েছে তার উপর নির্ভর করবে। ঠিক আছে, তাহলে তিনটি রাশির উপর নির্ভর করে। কি বললাম? 1 নম্বর বললাম প্রসারণ, সেটা দৈর্ঘ্য প্রসারণ হতে পারে, প্রসারণের উপর নির্ভর করবে। 2 নম্বর কি বললাম? উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করবে, আর কিসের উপর নির্ভর করবে? প্রাথমিক সেটা দৈর্ঘ্য হতে পারে, প্রাথমিক আয়তন হতে পারে, প্রাথমিক ক্ষেত্রফল হতে পারে। তাহলে তিনটি রাশির উপর নির্ভর করবে কি এই গুণাঙ্কগুলো। কি কি গুণাঙ্ক বললাম? আলফা, বিটা এবং গামা। আলফা কাকে প্রকাশ করে বলেছিলাম? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে। ক্ষেত্রফল কাকে প্রকাশ করে? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি দিয়ে প্রকাশ করা হয়? বিটা অক্ষর দিয়ে। গামা কাকে প্রকাশ করে? আয়তন প্রসারণ গুণাঙ্ককে। এবার আমরা দেখবো এই তিনটের মধ্যে কি সম্পর্ক আছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে আমরা দেখো কঠিনের ক্ষেত্রে তিনটি গুণাঙ্ক পেলাম, বা তিনটি গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? কোশ্চেন দিলাম তিনটি গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে কি কি সম্পর্ক? তাহলে তিনটি গুণাঙ্ক কি কি পেলাম? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আলফা প্রসারণ গুণাঙ্ক এবং গামা প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা কি পেলাম? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা। কি পেয়েছি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি দিয়ে প্রকাশ করা হয়? আলফা দিয়ে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি দিয়ে প্রকাশ করা হয়? বিটা দিয়ে। আয়তন প্রসারণ গুণাঙ্ক কি দিয়ে প্রকাশ করা হয়? গামা দিয়ে। এই তিনটের মধ্যে রিলেশন কি আছে? তাহলে তিনটের মধ্যে রিলেশন আছে আলফা ইজ ইকাল টু বিটা বাই 2 সমান হচ্ছে গামা বাই 3। তাহলে আমরা আলফাকে একবার গামা বাই 3 এর সঙ্গে সমান করতে পারি, বিটা বাই 2 কে একবার গামা বাই 3 এর সঙ্গে সমান করতে পারি। এখান থেকে হয়তো এমসিকিউ হয়তো অঙ্ক দিয়ে দিতে পারে, হয়তো বলে দিল যে তোমার একটা লোহার দণ্ডের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আলফার মান বলে দিল 1.2 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওর গামা অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা কত? তাহলে আমরা জানি কি লিখবো, শর্ট অঙ্ক হয়তো দিয়ে দিতে পারে। তাহলে আমরা লিখতে পারি, দেখো আলফা ইজ ইকাল টু কি বলতে পারি? গামা বাই 3। তাহলে এখানে আমরা দেখো গামা ইজ ইকাল টু কত বলবো? 3 ইন্টু কত বলবো? কোনো গুণ করলে আমরা পেয়ে যাবো, দেখো 3 ইন্টু কত বলবো? আলফা। তার মানে 3 ইন্টু আলফার ভ্যালু তো বলে দিয়েছে 1.2 ইন্টু 10⁻⁶। তার মানে কত হবে? 3 × 36, মানে 3.6 ইন্টু 10⁻⁶ কি হবে? পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? ওই কঠিন পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্ক পেয়ে গেলাম। সাপোজ তোমাকে হয়তো বিটা বলে দিল, হয়তো গামাটা বার করতে দিল, হয়তো গামা বলে দিল, সেখান থেকে বিটা বার করতে দিল। তাহলে এই সম্পর্কটা তোমাকে মনে রাখতে হবে শর্টকাট অঙ্ক করার জন্য। ঠিক আছে, তো আজকে আমি কঠিন পদার্থের তিনটি গুণাঙ্ক সম্পর্কে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা কি আলোচনা করব? তরল
এবং গ্যাসীয় পদার্থের পোষণ সম্পর্কে আলোচনা করবে দ্বিতীয় পর্বে। ঠিক আছে।